স্বাগত খেলা জগতে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কষ্ট করলে কেষ্ট মেলে আর সবুরে ফলে মেওয়া। রেকর্ড বুক ভেঙে চুরে নারী ফুটবলারদের এখন শুধুই এগিয়ে যাওয়া। তাবিদ আওয়াল বাংলাদেশ নারী ফুটবল দলকে দিয়েছিলেন অপেক্ষা আর পরিশ্রমের টোটকা, তবে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। ফিফা র্যাঙ্কিং এ এবার এক ধাক্কায় 24 ধাপ এগিয়েছে আফিদা শামসুন নাহাররা। সেই সাথে 104 নম্বরে থাকা বাংলাদেশকে ফিফার ওয়েবসাইটে স্পেশাল মেনশন তো আছেই। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। রকেটে চেপে বসেছে বাংলার নারী ফুটবলাররা। ঘটনা কি? ফুটবল ছেড়ে মিশন মার্সে নাম লেখালো নাকি ওরা? আরেকটু তলিয়ে দেখে বোঝা গেল উপমাটা, যে গতিতে ফিফা র্যাঙ্কিং এ ওপরের দিকে ওরা ছুটছে, রকেট ছাড়া তো সেটা সম্ভব না। কিন্তু একের পর এক অসম্ভবকে সম্ভব করার মিশন নিয়েই যেন এবারে ফুটবল ফেডারেশনে পা রেখেছিলেন বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। বহু বাধা পেরিয়ে নারী ফুটবলকে এমন এক জায়গায় নিয়ে গেছেন এবং যাচ্ছেন যে মারিয়া মান্ডা, আফিদা, সাগরিকারা এখন বিশ্বের টপ টিমগুলোর সাথে টক্কর দেওয়ার স্বপ্ন দেখে। নারী দলের অর্জন এবারে এতটাই গুরুত্বপূর্ণ যে ফিফা তাদের র্যাঙ্কিং আপডেটে বাংলাদেশকে করেছে স্পেশাল মেনশন। কারণ এবার লাল সবুজ বাহিনী দিয়েছে সবচেয়ে বড় লাভটা। সেই সুবাদে 24 ধাপ এগিয়ে আফিদা বাহিনী উঠে এসেছে র্যাঙ্কিংয়ে 104 নম্বরে। রেটিং পয়েন্ট বেড়েছে 80.51। ফিফা বলছে আর কেউ এবার এক ধাক্কায় বাগিয়ে নিতে পারেনি এতটা। কেবল ওয়েবসাইট কন্টেন্টেই স্পেশাল মেনশন নয়, নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে আলাদা করে পোস্ট করেছে ফিফা। তাদেরকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল বলেছেন, ফিফা বরাবরই নারী ফুটবলকে প্রমোট করে, যেটা বাংলাদেশে সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রেখেছে। আর সে কারণেই ফুটবলের ফ্যানবেজের মধ্যে তৈরি হয়েছে নতুন এক আলোড়ন। ফিফা বলছে দুনিয়ার সেরা 100 দলের একটা হওয়া ওদের জন্য সময়ের ব্যাপার মাত্র। হিসেব কষে দেখা যাচ্ছে এফসির মূল পর্বে খেলতে যাওয়ার আগে যে 6টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চাইছে বাফুফে, সেগুলোই ভালো করলেই ঘটে যাবে তেমন কিছু। যদিও এর আগে দুবার 100 র্যাঙ্কিংয়ে উঠেছিল বাংলাদেশের মেয়েরা, সেটা 2013 ও 2017 সালে। বাংলাদেশ নারী ফুটবল দল কাজের কাজটা করেছে মূলত এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ডে। পিটার বাটলারের দলটা তখন ছিল 128 নম্বরে। সি গ্রুপে কেবল তুর্কমেনিস্তানই ছিল বাঘিনীদের চেয়ে র্যাঙ্কিংয়ে পেছনে। ওদিকে হোম টিম মিয়ানমারের ফিফা র্যাঙ্কিং ছিল 55 আর বাহরাইনের 92। কিন্তু ওসবের থোড়াই কেয়ার শামসুন নাহারদের। 3 ম্যাচের সব কটাই তো জিতলই। এশিয়ান পাওয়ার হাউস মিয়ানমারের মেয়েরা পাত্তাই পেল না বাংলাদেশের সামনে। সেই বাছাই পর্ব থেকে পাক্কা 9 পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে বাংলার বাঘিনীরা। আর এশিয়ান কাপের মূল পর্বে খেলাটা তো নিশ্চিত হয়েছিল। এক ম্যাচ বাকি থাকতেই যে দলটা এর আগে কোয়ালিফায়ার রাউন্ড জিততেই পারেনি, তারা কিনা মূল পর্ব নিশ্চিত করলো শতভাগ জয় দিয়ে। বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইনের মেয়েরা 19 ধাপ পিছিয়ে এবার নেমেছে 111তে। মিয়ানমারও পিছিয়েছে এক ধাপ, আছে 56 নম্বরে। আগামী মার্চে মিশন অস্ট্রেলিয়ার অংশ হিসেবে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ, যেখানে বাঘিনীদের অবস্থান B3-তে। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে 16 নম্বর র্যাঙ্কিংধারী চায়না, 10-এ থাকা উত্তর কোরিয়া আর 52 নম্বরের দল উজবেকিস্তানকে। ফিফার অফিসিয়াল পোস্ট বলছে, এফসি কাপে সরাসরি খেলা বাংলাদেশ প্রথমবারের মতো নিজেদের বিশ্বকাপটাও নিশ্চিত করে ফেলতেই পারে, কারণ তাদের উন্নয়নের গ্রোথ যে রকেটের মতোই। খালিদ জামিল, 71। ফিফা র্যাঙ্কিং এ ঝড় তোলা বাংলার মেয়েরা চনমনে হয়েই নামছে নিজেদের পরের ম্যাচে। সিনিয়র টিমের বেশ কজন আছে পিটার বাটলারের অনূর্ধ্ব-20 নারী দলেও। লাওসে এই এইজ গ্রুপের এশিয়ান কাপ বাছাইয়ে তাদের এবারের লক্ষ্য তিমুর লেস্তেকে বধ করা। ভিয়ান্তিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শুক্রবার বিকেল 3টায়। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের মিশনটাও দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। খুব একটা চেনা প্রতিপক্ষ না হলেও স্বাগতিক লাওসের বিপক্ষে 3-1 গোলে জয় তুলে নেয় সাগরিকা, আফিদারা। তিমুর লেস্তে বা পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচের আগে মেয়েরা অনেকটাই নির্ভর। বৃহস্পতিবার তাদের ছিল না ফর্মাল কোনো ট্রেনিং সেশন। হেড কোচ পিটার বাটলারের অধীনে হয়েছে শুধু স্ট্রেচিং ও জিম সেশন। রিকভারি সেশনের অংশ হিসেবে ছিল সুইমিংও। সিনিয়র টিমের মতোই এবারও পূর্ণ 9 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে চায় বাংলার বাঘিনীরা। স্টেডিয়াম আছে, রাস্তা নাই, আবার মাঠ আছে, খেলা নাই। অপরিকল্পনা, অব্যবস্থাপনা গিলে গিলে খাচ্ছে পঞ্চগড় জেলাকে। ফুল হয়ে ফোটার আগেই ঝরে পড়ছে হাজারো সম্ভাবনা। তবে কি নেই কোনো সমাধান? কেন পিছিয়ে থাকবে উত্তরবঙ্গের এই জেলা? পঞ্চগড় থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট।
প্রায় 10 কোটি টাকা ব্যয়ে তৈরি চকচকে নতুন এক মিনি স্টেডিয়াম, কিন্তু মাঠে যেতে হলে পাড়ি দিতে হবে খাল। অলিখিত নিয়ম যেন এমন, স্টেডিয়াম আছে কিন্তু যাওয়া যাবে না। পঞ্চগড় 0 পয়েন্ট থেকে আমাদের সদরের মিনি স্টেডিয়াম। প্রায় 3.5 কিলোমিটার যেতেই আটকে গেল গাড়ি, সামনে নেই আর কোনো রাস্তা। তাই এবার পায়ে হাঁটা, কিন্তু হেঁটেও বেশি দূর যাওয়া গেল না। সামনেই যে খাল, তাহলে কি পানিতে ভিজেই যেতে হবে এই মাঠে? এই জন্যই তো বলতেছি যে এখানে রাস্তার হলে সুবিধা হবে, পানি থাকলে তো আসতে পারবে না, কারণ সবাই তো জানে না যে এখানে খাল আছে, পরে যাইতে পারে বা গাড়ি আটকে যাইতে পারে। কিভাবে আসবে? এই রাস্তা দিয়ে আসতে পারে? ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে কেউ আসবে না তো। তাহলে আমরা ওই মাঠটাতে যাবো কিভাবে গাড়ি দিয়ে? দূর দিয়ে যাইতে হবে, আর নাহলে এদিক দিয়ে রাস্তা করে তারপরে যাইতে হবে, এমনি তো যাইতে পারবেন না। অবশেষে বিকল্প পথ ধরে রওনা দিলাম কাঙ্ক্ষিত স্টেডিয়ামের দিকে। রাস্তায় কাদা, পানি, খানাখন্দে, গাড়ি যেন রোলার কোস্টারে। একসময় গাড়ি ছেড়ে হেঁটে চলা, 1 মিনিটের পথ ঘুরে আসতে সময় লাগলো 30 মিনিট। শেষমেশ দেখা মিলল সেই নতুন মিনি স্টেডিয়ামের। এক পাশে নদী, আরেক পাশে গাছপালা। দূর থেকে দেখে মুগ্ধ হতেই হয়, কিন্তু মাঠে ঢুকতেই মন খারাপ। গরু ছাগলের মলমূত্রে ছেয়ে একাকার স্টেডিয়াম প্রাঙ্গণ। নৈসর্গিক সৌন্দর্যের মাঝে স্টেডিয়াম, আছে মাঠ, আছে নতুন গ্যালারি, সবকিছুই পাকা, কিন্তু ছিল না পাকা কোনো পরিকল্পনা। ঠিক তার কারণে এত সুন্দর স্টেডিয়াম থাকা সত্ত্বেও এখানে খেলোয়াড়দের দেখা যাচ্ছে না। এই মাঠকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ওই একদম কর্ত নদীর পাড়ে একটা জনকীর্ণ একটা জায়গায়, সেখানে হরিলুট অত আত্মসাৎ করে, যেখানে শহর থেকে যোগাযোগ নাই বললেও চলে। শুধু ফুটবল নয়, ক্রিকেট নয়, মানে খেলা বলতে যে বিষয়গুলো ছিল আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মাঠটা এমনভাবে করা হলো যেখানে যাওয়ার কোনো রাস্তাই নেই। তো আমার কথা হচ্ছে, যেহেতু হয়ে গেছে একটা ইনভেস্টমেন্ট, ওই স্টেডিয়ামটাকে অনতি বিলম্বে একটা স্পেশাল বরাদ্দ দিয়ে স্টেডিয়ামে যাওয়ার যে রাস্তা এবং স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধন এবং স্টেডিয়ামে আরও কিছু অবকাঠামো যেন খেলোয়াড়রা সেখানে গিয়ে খেলতে পারে। আমি ইতিমধ্যে এলজিডি সহায়তায় যে প্রাক্কলন করে ডিপিপি তৈরি করে এটি ঢাকায় প্রেরণ করা হয়েছে। আশা করছি যদি এটি অনুমোদন হয়ে আসে পরে এই স্টেডিয়ামটি একটি চমৎকার পরিবেশ আছে এখানে। এই স্টেডিয়ামটি আমাদের ইয়াং জেনারেশন তার ব্যবহার করতে পারবে। কিন্তু শুধু এই মিনি স্টেডিয়াম নয়, পঞ্চগড় জেলায় স্টেডিয়ামের অবস্থাও একই। প্রায় 15-16 বছর ধরে পঞ্চগড়ে কোনো লিগ হচ্ছে না, নেই পরিকল্পনা, নেই অর্থায়ন। এক কথায় খেলাধুলায় দিশেহারা এই সীমান্ত জেলা। পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সরকারি অনুদান ব্যতীত নিজস্ব কোনো আয় নেই। আমাদের পঞ্চগড়ের মতো জেলা, এখানে যে মানে স্পন্সর পাওয়ার মতো কোনো সুযোগই নেই। এখন পর্যন্ত আমি কোনো স্পন্সর এখান থেকে পাইনি। আমার বিশ্বাস এবং আমি কমিটেড যে আমরা সব ক্ষেত্রেই আমরা চ্যাম্পিয়ন হব, এবং আমরা 1 বছর পরে আপনি ইনশাআল্লাহ দেখবেন যে পঞ্চগড় জেলায় ক্রীড়াঙ্গনে আমরা কতটুকু অবদান রেখেছি। আশ্বাস মিলছে, সব ঠিক হবে, চলবে খেলা। তবে পুরনো গাফিলতি দায় কি এড়াতে পারবেন আগের দায়িত্বশীলরা? হাসান সজীব, 71, পঞ্চগড়। টাইগারের আত্মবিশ্বাসী আকরাম খানও লিটনদের ওপর 100% বিশ্বাস রাখছেন। সাবেক এই অধিনায়ক বলছেন, সামর্থ্যের পুরোটা দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বাংলাদেশের। বৃহস্পতিবার টুর্নামেন্ট কমিটির মিটিংয়ে আকরাম খানরা সিদ্ধান্ত নিয়েছেন, সেপ্টেম্বরে NCL T20-র খেলা গড়াবে বগুড়া, রাজশাহী ও সিলেটে। সাইফুল রূপকের রিপোর্ট। মুশফিকের দৌড়, রিয়াদের ড্যান্সিং ডাউন দ্য উইকেটে দৃষ্টিনন্দন শট, মিরপুরের শেরেবাংলায় ভাইরা তৎপর। এখনও টেস্ট খেলা মুশি নিজেকে ফিট রাখতেই পারেন। ভাবছেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়া রিয়াদ কোন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি হচ্ছেন? সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের T20 ভার্সন। মুশি রিয়াদর 4 ছক্কায় দর্শকদের মাতাবেন। গেল মার্চে DPL এর মাঠে অসুস্থ, হার্টে ব্লক, খারাপ সময় কাটিয়ে প্রিয় 22 গজে ফিরছেন তামিম ইকবালও। আশা করছি 3 জন খেলবে। তামিম চিটাগংয়ের সাথেও কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের ফরে খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে
কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলেন, বাট মোস্ট প্রবাবলি ডেফিনেটলি ও খেলবে। গেলবার শুধু সিলেটেই গড়িয়েছে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারের নয়া এই টুর্নামেন্ট। ধুমধারাক্কা আসরটা এবার 3 শহরে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলছে বগুড়া, রাজশাহী এবং সিলেট, এই 3টা জায়গায় আমরা করব। বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে, সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। মধ্য সেপ্টেম্বরে দেশে চলবে NCL T20। সে সময় মরুর বুকে এশিয়া কাপ রাঙাবে লিটন তাসকিনরা। এলকেডির নেতৃত্বে জোড়া ট্রফি জিতে ফ্লাইং মুডে টিম বাংলাদেশ। তাই টাইগারদের উপর তরতর করে বিশ্বাস বাড়ছে বোর্ড কর্তাদের। 2018 সালে আমরা ফাইনাল খেলেছি, অল্পের জন্য শিরোপা জিততে পারি। এবার কি মনে হয় যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরবে ট্রফি নিয়ে? দেখেন, T20 ফরম্যাটটায় কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সে জিতবে, এবং 1-2টা ওভারে কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করছি যে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো চ্যাম্পিয়ন আপনার T20 না 100%। আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? বিশ্বাস তো 100% আছে। আমরা T20-তে মনে করেন ওভার কনফিডেন্ট, যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। NCL T20-তে এবার ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি প্রত্যেক দলের খেলোয়াড়দের হেলমেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে BCB টুর্নামেন্ট কমিটি। সাইফুল রূপক, 71। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ক্রিকেটের ঝানু পিচ কিউরেটর টনি হেমিং। তবে কি মিরপুরে গামিনী ডি সিলভার জায়গায় বসছেন এই অস্ট্রেলিয়ান? বিসিবির গ্রাউন্ডস বিভাগ থেকে খেলাযোগ জেনেছে শুক্রবার মধ্যরাতে পাকিস্তান থেকে বাংলাদেশে আসছেন টনি হেমিং। গেল 1 বছর তিনি পাকিস্তানের বিভিন্ন স্টেডিয়ামে কাজ করেছেন। 2023-এ সিলেটে টনির বানানো পিচে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় শান্তর বাংলাদেশ, যদিও পরবর্তীতে ক্ষোভ নিয়ে পাকিস্তানে চলে যান কিউরেটর। সাম্প্রতিক সময়ে গামিনীকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। জানা গেছে ক্রিকেট পিচের উন্নয়ন করতে মুখিয়ে বিসিবি আবারও 1 বছরের চুক্তিতে, তাই বাংলায় আনা হচ্ছে টনি হেমিংকে। শুক্রবার ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের ডেড রাবার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারিতে দুপুর 1টায় শুরু হবে ম্যাচ। এই ওয়ানডে সিরিজে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। এর আগে 2 ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে আজিজুল হকের দল। ব্যাটিং এবং বোলিং 2 ইউনিটে আছে দারুণ ব্যালেন্স। তাই গেল ম্যাচে সাউথ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়ে ইয়াং টাইগাররা নিয়েছে আগের ম্যাচে হারের বদলা। ওই ম্যাচে 4 উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দেন সঞ্জিদ মজুমদার। অন্যদিকে এই সিরিজে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের যুবারা। একের পর এক হারে তারা ব্যর্থ হয়েছে ফাইনালে জায়গা করে নিতে। টেস্ট ক্রিকেটে দ্বিস্তর কাঠামো নিয়ে নড়ে চড়ে বসেছে আইসিসি। সবশেষ বার্ষিক সভায় এর সম্ভাব্যতা যাচাইয়ে গঠন করা হয়েছে ওয়ার্কিং গ্রুপ। আর এমন অবস্থায় জায়ান্ট দলগুলো নেমে পড়েছে নিজেদের স্বার্থ রক্ষার মিশনে। এরই মধ্যে দ্বিস্তর কাঠামো নিয়ে মুখোমুখি অবস্থানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। গেল 20 মাসে 16 টেস্ট, যার মাত্র 3টাতে জয় বাংলাদেশের। সময় যায় সাথে সাদা পোশাকে বাংলাদেশের মলিন চেহারা ফুটে ওঠে স্পষ্টভাবে। তারপরেও এতদিন সান্ত্বনা ছিল 6 বছর হোক কিংবা 8 বছর, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলার সুযোগ তো মেলে। তবে সেই সুযোগ এবার হাতে। আইসিসিতে ব্যাপকভাবে চলছে টেস্টের দ্বিস্তর কাঠামো প্রবর্তন নিয়ে আলোচনা। এ নিয়ে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টোসের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে আইসিসি। গেল জুলাইয়ে আইসিসি বার্ষিক সভায় এর সম্ভাব্যতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভেতরের খবর, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এমন কোনো ব্যবস্থার পক্ষে নয় যেখানে তাদের রেলিগেটেড হয়ে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে সাক্ষাৎ দেবার সময় ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন জানিয়েছেন, দ্বিস্তর কাঠামো নিয়ে অনেক কিছু দেখতে হবে, যার মধ্যে টায়ার সিস্টেম অন্যতম। ইসিবি চায় না ইংল্যান্ড দ্বিতীয় ডিভিশনে খেলুক এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে খেলার সুযোগ হাতছাড়া হোক। ইংল্যান্ড মনে করছে এমনটা হতে পারে না, এখানে আইসিসিকে কমন সেন্স প্রয়োগ করতে হবে। রিচার্ড থমসন যুক্তি হিসেবে টেনেছেন সাউথ আফ্রিকার প্রসঙ্গ। 2023-25 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে। এতেই প্রমাণ হয় সঠিক সহযোগিতা পেলে ছোট দলও বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
এমন পরিস্থিতিতে টায়ার সিস্টেমে না গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু পরিবর্তনের সুপারিশ করেছেন ইসিবি চেয়ারম্যান, যার মধ্যে এখনকার চেয়ে আরও প্রপার শিডিউল, সাদা ও লাল বলে দ্বিপাক্ষিক সিরিজের স্পষ্ট সূচি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে 2028 অলিম্পিককে বিবেচনায় রাখা। সময় যত যাচ্ছে ততই টু টায়ার মডেল নিয়ে আইসিসির কাছে স্পষ্ট ধারণা চাইছে সদস্য দেশগুলো, কেননা এর উপর ভিত্তি করে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2027-29 সাইকেলের জন্য দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আলোচনা শুরু করবে দলগুলো। ধারণা করা হচ্ছে এসব সমাধান হবার পরেই 2027-31 কমার্শিয়াল সাইকেলের জন্য মিডিয়া রাইটসের টেন্ডার আহ্বান করবে আইসিসি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী গ্রিনবার্গ এক রেডিও সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, টেস্টে টু টায়ার নিয়ে তিনি ওপেন মাইন্ডেড। ছোট দলগুলো উপকৃত হলে টু টায়ার ভালো, নয়তো যেমনটা আছে সেভাবেই এগিয়ে চলা হোক। পার্থ বণিক, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।